প্রিয় রাসেল ভাই, আশা করি খোদার অশেষ রহমতে ভালোই ছিলেনই। জানি ভালো থাকেন, তাই আর জানতে চাইলাম না। আমি ব্রুটোফেমের একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরেই আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করবো ভেবে সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুরে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। পূর্বেই বলে রাখা ভালো যে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অথৈনগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। আমার বাবা ছোটবেলা থেকেই ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনার শুরু অনেকটা তখন থেকেই। বলে রাখা ভালো, পৈতৃক সূত্রে আমার দাদুর অনেক জায়গা জমি ছিল এবং আমার বাবা বিয়ের পরে দাদুর থেকে কোনো একটা কারণে আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা তৈরি করেন। যদিও আমার বাবা যখন বাড়ি বানাতে শুরু করেন তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুড়ে এবং বিপদসংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হবার কারণে বাবা কারো কথার তোয়াক্কা না করেই সেখানে ঘর তোলেন। আমার দাদার মুখে শুনেছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে আগে নদী ছিল এবং আমাদের বাড়ির ওইখানে ছিল শ্মশান ঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরগুলো একই সারিতে আছে এবং এরই একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর আব্বু এবং আম্মুকে অনেক অদ্ভুত ও ভুতুড়ে ঘটনার সম্মুখীন হতে হয়। যেমন কখনো রাতে বাইরে বেরিয়ে দেখতে পেতেন যে বিশাল সাইজের কোনো একটা বড় ধরনের গরু অনেক উঁচু এবং উঁচু উঁচু মগ ডালের পাতা ভেঙে সে খাচ্ছে। কখনো বা ছায়ামূর্তি রান্না করে মাছ ভাজির সময় জ্বালা দিয়ে কেউ হয়তো বা চাচ্ছে, ইত্যাদি ঘটনা। এবং এই ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসে। পূর্বে যা উল্লেখ করেছে, শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করত। যেমন ওটার নিচে থেকে নিচে পুকুরে ছায়া পড়তো, যে পুকুরে মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অনেকগুলো গাছের ও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে স্থান সংকুলন করতে আপু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটি কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন তখন এক রাতে সুবে সাদেকের দিকে তিনি উপলব্ধি করেন কে যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলছে, গাছটি কাটিস না, তোর অমঙ্গল হবে। এই কথা শোনার পর এবং যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু, যিনি পেশায় ফকির, তার কাছে যান এবং এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু তিনি জানেন না যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন যে আশেপাশে আর অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। তিনি জানতে পেরেছেন জিনের মাধ্যমে এটা। যেই সময় সেই গাছটি কাটবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায় এবং সেখান থেকে ঘটনার শুরু পরিবারের সাথে। বলে রাখা ভালো যে আমরা ছিলাম 2 ভাই 2 বোন। আমি সবার ছোট এবং আমি জন্মগ্রহণ করি নাই তখন। আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্র আমার বড় ভাই এবং আব্বু মারাত্মক অসুস্থ হয়ে যাওয়া শুরু করেন এবং অনেক কষ্টে সুস্থ হন। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। তখন থেকে একটার পর একটা ঘটনা আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাই একদিন পানিতে পড়ে যায়, যদিও বড় পরিবারের বকচল থেকে উদ্ধার করে। তারপর একদিন যখন সে মাত্র দাঁড়াতে পারে তখন দেখা যায় সে খেয়াল করছে আর তার সামনে অনেক বড় একটা সাপ। যদিও তাকে কামড় দেয়নি, কিন্তু পরিবারের লোকজন দেখা মাত্র সাপটি চলে যায় এবং আরেকটু হলে সে কয়েকবার গাছ থেকে পড়ে যায়, এরকম একটা অবস্থা। এবং তখন সে বলে যে কে যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে, সে পড়ে যায় গাছ থেকে। এরকমই চলতে থাকে।
এরপর ভাইয়ার বয়স যখন 7 বছর হয় তখন আমি জন্মগ্রহণ করি এবং ছেলেবেলা থেকেই আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম, বিশেষ করে আমি একা ঘুমলেই অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো, এটা আমি উপলব্ধি করতে পারতাম। কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম এবং আমি গভীর রাতে যখনই উঠতাম তখনই কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশে। এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তী পৃথিবী আমি ইউজ টু হয়ে যাই, তো ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজোখানায় ভর্তি হন কিছুদিন পরেই ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি আর আমার আম্মু তখন ঢাকায় ছিলাম। বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে। আমি প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়েছে, তার পাশেই বড় একটা শিশু গাছ ছিল। সে তখন দেখে যে কি যেন একটা অবয়ব অনেক লম্বা ছবি এবং পা ঝুলিয়ে গাছের মগ ডালে বসে রয়েছে এবং তার পা উঁচু, গাছটির মগ ডালে হতে মাটি ছুঁয়ে আছে। এটি দেখে ভাইয়া অত্যধিক রকমের ভয় পায়। তখন সে তাড়াহুড়ো করে রুমে ঢুকলো এবং বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন বাবা সবকিছু শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের সব জায়গায় ঘুরে দেখায় কিছু নেই। সে দেখে যে কিছু নেই এবং তবুও তার ভয় কাটেনি। তারপর অনেক খুজুর, কবিরাজ এবং ডাক্তার দেখানো হয়, কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করে। ভাইয়া মারা যাবার পর থেকে আমাদের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, যা ইতোপূর্বে ঘটা ঘটনাগুলো থেকে ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায় এবং আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর জায়গায় চলে যেতাম এবং ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতাম। আমার এই সমস্যা সমাধানের জন্য অনেক হুজুর, কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল এবং যেখানে যে হুজুরের সন্ধান পেয়েছেন আমার বাবা মা সেখানেই গিয়েছেন। সেখান থেকে তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতেই যেন সমস্যার সমাধান হয় না। একদিন ঘটনা এখানেই শেষ নয়। আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর একদিন আব্বু স্বপ্ন দেখলেন। কে যেন স্বপ্নে এসে বলল দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং কোনো বড় সমস্যায় পড়ার আগে কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে নতুন বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার একটু ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোনো এক লম্বা অবয়ব তাকে বলছে যে তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর অসুবিধা হবে। ঠিক তার পরদিনই আমার খেলাধুলার সময় পেটে তীব্র আঘাত পায় এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি আমি। তারপর থেকে আমার নানু বাড়িতে বা আমাকে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পন্ন হবার পর আমরা নতুন বাসায় উঠি, কিন্তু তাতে কি আমাদের ওপর এই নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10-এর মতো, বাবা এক দাওয়াতে একা গিয়েছিলেন আমাকে কাকুর কাছে রেখে। তখন আম্মাও বাড়িতে ছিলেন না অসুস্থ থাকায়। এদিকে বাবার ফেরার সময় তার বাসে একটা দুর্ঘটনার কবলে তিনি পড়েন এবং তার ফিরতে রাত 11টার মতো বাজে। আর যেদিন ঘটে এই ঘটনা, সেদিনে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটছে। এসব পরপরই আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শোনেন, কিন্তু এইবার তিনি ডাক শুনেছিলেন আমাদের সেই পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে। সেদিন কি জানি কি ভেবে আমার বড় চাচু আমাকে একা না পাঠিয়ে বড় এক কাজিনকে সাথে পাঠান এবং তার সাথেই হয়তোবা ওই দিন আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের 2 চুরির গা ছমছম করে ওঠে এবং তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এবার আর কোনো রেসপন্স পাই না আমরা। আমাদের এই অবস্থা শুনে আমার বড় চাচু আবার আমাকে তার কাছে ডেকে নিয়ে যান, কারণ আমাদের বাসা এবং চাচুর বাসাটা প্রায় পাশাপাশি পড়ে। আব্বু 11টার দিকে আসলে চাচু সব কথা খুলে বলেন এবং আব্বুও বলে যে এই মাত্র তিনি আসছেন এবং বাসায় 9টাতে সোজা এখানে চলে এসেছেন আমার সন্ধানে।
এইরকম অদ্ভুত ঘটনা আমার সাথে অনেক ঘটেছে। তাছাড়া এখানে আরো বলে রাখা ভালো, যেহেতু পূর্বে আব্বু একদিন স্বপ্ন দেখেন কে যেন তাকে বলছে যে 2 কলসি টাকা দিতে চেয়েছে, কিন্তু তিনি দেননি। আমাদের গ্রামে এমন টাকার স্বপ্ন অনেকেই দেখেছে, কিন্তু যেই বা নিতে চেয়েছে তার 2 সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালে বাবাকে ওই জিনিসটা আমাদের পুরনো বাড়ি এটি রুম ভাঙতে নিষেধ করে, এবং সেই রুমটি এখনো আছে, এবং বাবা দেখে 2 কলসি টাকা ওইখানে মুভ করছে মাটির ভেতর। আমি ছোটবেলা থেকে রাত করে পড়তে পারতাম না। নতুন বাড়িতে আসলেও যখনই জানালা দিয়ে ওইদিকে চোখ যেত, তখনই দেখতাম ঘরের ভেতর গভীর রাত্রে আগুন জ্বলছে, কখনো বা কি জানি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ইত্যাদি। আমাদের নতুন বাড়িটার দূরত্ব এবং পুরনো বাড়িটা থেকে বেশি দূরে নয়, বড়জোর 80 থেকে 100 মিটার হবে। এভাবে অনেক দিন চলার পর আমার বয়স যখন 10 বছর, তখন আমরা আল্লাহর করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়াতে একজন অনেক বড় পীর ছিলেন, যাকে আমার মেজ হুজুর বলে আমরা চিনতাম। তিনি একদিন আমাদের একজনের উপরে ভর করা জিন ছাড়াতে আমাদের পাশে আসেন, এবং আমার বাবা তাকে নিয়ে আসেন। তিনি আব্বুকে কাছে ডেকে তদবির দেন। আমি ছোট থাকায় বুঝিনি, তবে আমাকে তিনি কয়েকটা উপদেশ দেন, যেমন 12 বছর পর্যন্ত যেন একা না থাকি, সন্ধ্যার পরে যেন বের না হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি সন্ধ্যায় 3 বার করে সূরা নাস, ফালাক ও ইখলাস পাঠ করি, সেই 3 বার না ডাকলে কেউ 3 বার না ডাকলে যেন রেসপন্স না করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর রহমত তারপর থেকে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখনো বাসায় গেলে কিংবা বাসার কিছু জায়গায় অন্ধকারে বেরোলে এখন আমার শরীর ভাই হয়ে ওঠে। আমাকে আমাদের বাসা বন্ধ দেওয়া হয়েছে কিনা বা কিছু করা হচ্ছে কিনা, এই ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি বা হয় না। তবে কয়েকদিন পূর্বে শুনলাম যে আমার আব্বু নাকি ভয় পেয়েছেন এবং 15 দিনের মতো জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন, যেটাও আমাকে জানানো হয়নি, এবং বাসার বাইরে থাকি বলে জানতেও পারি না। পরিশেষে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালোভাবে বাঁচার তৌফিক দেন। এবং পড়াশোনা প্রজেক্টের চাপে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে আমার সমস্যা আছে, এবং ঘটনাটি আমার সাথে পুরনো বাড়ির কিছু ছবিও তিনি পাঠিয়েছেন, এবং সেই ছবিগুলো আমি দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আরফান আহমেদ, খুলনার বয়াতে থাকি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, তবে আমি আপনাদের অনুষ্ঠান লাইভ শুনি না, ডাউনলোড করে দিনের বেলাতে শুনি। তার কারণ আমার লাইফে যা ঘটেছে সেটা আমি আজও ভুলতে পারিনি। এ কারণে গভীর রাতে ভূত এফএম শোনার মতো সাহস আমার নেই। বলে রাখি, আমি রাতে একাই ঘুমাই। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শেয়ার করব যা আমার জীবনে দাগ কেটে গেছে। যাই হোক, আমি ঘটনাতে চলে যাই 2018 সালের বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ঘটনা। বলে রাখা ভালো, আমি 2017 সালে যশোর পলিটেকনিক থেকে সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা করি। ডিপ্লোমা শেষ করে উদ্দেশ্য ছিল মিনিমাম 1 বছর চাকরি করে তারপর আবার পিএসসিতে ভর্তি হব। কারণ আজকাল চাকরির ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি পাওয়া খুবই কষ্ট। যা ভাবনা তাই কাজ। নতুন চাকরির জন্য চেষ্টা করতে লাগলাম। আল্লাহর রহমতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি চাকরির জন্য। আমার এক কাকার মাধ্যমে খুলনার বাগেরহাট জেলার মংলাতে একটা জায়গায় আমি 2018 সালের ফেব্রুয়ারিতে একটি ইন্ডিয়ান কোম্পানিতে আমি চাকরি শুরু করি। প্রসঙ্গত আমি বলে রাখি যে আমি কোম্পানির নাম বলবো না। যাই হোক, নতুন চাকরি আর নতুন ইঞ্জিনিয়ার হিসেবে বেশ মজাই লাগছিল চাকরি করতে। নতুন হিসেবে কাজ বুঝতে একটু সময় লাগছিল। কিছু মাস কাজ করার পর পুরো কাজ যখন আয়ত্ত করে ফেলি, তখন আমাকে কোম্পানির অফিস থেকে পুরো একটা সাইট ইনচার্জ হিসেবে নিয়োগ দিল। আমি নিজেকে ইনচার্জ হিসেবে ভাবতে বেশি ভালো লাগছিল আমার কাছে। আমার আন্ডারে 2 জন সুপারভাইজার এবং 36 জন লেবার কাজ করত। এত বড় টিম আমি চালাবো ভাবতেই আনন্দ লাগছে। বলে রাখি, আমাদের প্রজেক্টে 24 ঘন্টায় কাজ চলত। সকাল 8টা থেকে রাত 8টা ডে শিফট এবং রাত 8টা থেকে সকাল 8টা নাইট শিফট। প্রথম কিছু মাস আমার ডিউটি দিনের বেলাতেই ছিল। এরপর 3-4 মাস আমার ডিউটি চেঞ্জ করে রাতে দিয়ে দেওয়া হলো। বাধ্য হয়ে রাতের ডিউটি নিতে হলো। প্রথম রাতে একটু সমস্যা হচ্ছিল, পরে সব ঠিক হয়ে যায়। কিন্তু তখন বুঝিনি এই রাতের ডিউটি আমার জীবনে কাল হয়ে আসবে। আমাদের কাজের এরিয়াতে বাইরে প্রত্যেক কোম্পানির জন্য আলাদা আলাদা কলোনি আছে। লেবারদের জন্য আলাদা কলোনি আর
অফিসারদের জন্য আলাদা কলোনি। তবে বেশি দূরত্ব বেশি না বলে হেঁটেই যেতে হয় এবং 4-5 মিনিট সময় লাগে। অফিসার্স কোয়ার্টার বা কলোনি যেটা আছে সেখানে ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার আর লেবার কলোনিতে ওয়ার্কাররা থাকে। নাইট শিফটে ডিউটি করার সময় রাতে আমাদের অফিসের কলোনিতে রাতের খাবার খেতে দিয়ে যেতে হতো। বলে রাখি, অফিসের কলোনিতে যেতে হলে একটা কাশ বনের ভেতর থেকে যেতে হতো। কাজের তেমন চাপ না থাকলে রাতে আগেই খেতে চলে যেতাম এবং যেদিন একটু চাপ থাকতো সেদিন যেতে একটু রাতই হয়ে যেত। তারিখ ঠিক মনে নেই, সেদিন কাজের চাপ তেমন না থাকায় রাত 9টায় খেতে চলে আসি অফিসার্স কলোনিতে। খাওয়া শেষ করে রুমে ঢুকি রেস্ট নেওয়ার জন্য। রেস্ট করে আবার তাড়াতাড়ি করে আমি আমার ওয়ার্কিং এরিয়াতে চলে যাই। আমি আমার এরিয়াতে ঢুকতেই দেখি জটলা হয়ে লোক বসে আছে এবং তারা গল্প করছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। স্যার বসেন বলতেই একজন চেয়ারে গিয়ে দিল। আমি একটু ধমকের সুরে বললাম, কাজ বাদ দিয়ে সবাই বসে গল্প করছেন কেন? সবাই চুপ করে আছে। হঠাৎ লেবারদের মধ্যে একজন বলে উঠলো, স্যার আপনি ঘটনা কিছু জানেন না? আমি বললাম, কিসের ঘটনা? বলে রাখি এখানে যে আমি রাতে ডিউটি করার পর সারাদিন এক প্রকার ঘুমাতাম, শুধু খাওয়ার সময় উঠতাম, ঘুম না আসলেও শুয়ে থাকতাম। যাই হোক, আমি চেয়ারে বসতে বসতে লেবারটি বললো, স্যার গতকাল রাতে তো লেবার কলোনিতে একজনকে ভূতে ধরেছিল। ভূতের কথা শুনে একটু আগ্রহ হলো ঘটনা জানার জন্য। এবার সবাই দেখলাম একটু নর্মাল হয়ে জড়সড় হলো। সে বলতে লাগলো, আমাদের কলোনিতে গতকাল মাঝরাতে হঠাৎ কান্নার আওয়াজ, গুনগুন কান্না। একজন বুঝতে পারলো তার খাটের পাশ থেকেই কান্নার আওয়াজ আসছে। সে ভয়ে অন্য একজনকে ডাক দিল। এবার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। এভাবে বাড়তে বাড়তে এত তীব্র হলো যে কেউ আর ঘুমোতে পারলো না। এক প্রকার সবাই ঘুম থেকে উঠে গেল এবং রুমের আলো জ্বালানো হলো। কান্নার শব্দ কোথা থেকে আসছে তাই খোঁজা হলো। খুঁজতে খুঁজতে দেখা গেল একটা ছেলে তারই বেডের নিচে বসে কাঁদছে। সবাই তাকে হাত ধরে টানতে টানতে বাইরে বের করে নিয়ে আসলো, কিন্তু কিছুতে তাকে বাইরে বের করা যাচ্ছিল না। আপনাদের মধ্যে অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসার কথা মনে পড়ছে তাই কাঁদছে। বলে রাখি, এই ছেলেটি আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছিল। আবার অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসা থেকে কোনো খারাপ সংবাদ এসেছে তাই কাঁদছে। একজন ওর হাত ধরে টানতে লাগলো, কিন্তু ছেলেটির গায়ে এত শক্তি ছিল যে ধরাধরি করার পরও ছেলেটিকে খাটের নিচ থেকে বের করা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ছেলেটি নিজে থেকেই বের হয়ে আসলো। ছেলেটি বের হবার পর সবাই যা দেখলো তা দেখবে বলে কেউ ভাবেনি। সবাই দেখলো ছেলেটির চোখ একদম রক্তের মতো লাল। সবাই দেখে অনেকটা ঘাবড়ে গেল। তখন রাত 1:30 বাজে। এত রাতে কোথায় যাবে, কি করবে ভেবে না পেয়ে সকালে অথরিটিকে জানানো হবে এই ভেবে রাতে সবাই ঘুমিয়ে পড়লো। ছেলেটির তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে সেও ঘুমিয়ে পড়ল। যাই হোক, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো। ওই রাতে তখন রাত 3টা হবে, একজন বাথরুমে যাবে বলে উঠলো। রুমের আলো জ্বালাতেই দেখলো সেই ছেলেটি শূন্যের উপর ভেসে আছে আর তার বিছানা উল্টা পাল্টা করে। সে এটা দেখে চিৎকার দিয়ে উঠলো। সাথে সাথে আবার সবাই জেগে উঠলো। উঠে সবাই একই অবস্থা দেখলো। যাই হোক, ওই দিন দিনের বেলা ঘটনা ওখানে শেষ হলো। এসব বলার মাঝখানে দেখলাম একটা লোক দৌড়ে আমাদের দিকে আসছে। এসে সে হাঁপাতে হাঁপাতে বলছে, স্যার আমাদের কলোনিতে খুব খারাপ অবস্থা, মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না। আমি বললাম, কি হয়েছে আবার? আজকেও রাতে হঠাৎ কান্নার শব্দ। সবাই আজকেও খুঁজতে খুঁজতে দেখলো আমাদের খালেক ভাই রুমে বাইরে বসে গুনগুন করে কাঁদছে। সবাই মিলে তাকে তুলে রুমের ভেতরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু খালেক ভাই গায়ে এত ওজন আর শক্তি, কেউ তার সাথে পারছে না। আমি বললাম, কোন খালেক ভাই? আমাদের হেল্পার খালেক ভাই। সে বলল, জি স্যার। এবার কথা শুনে মনে আমার ভয় ঢুকে গেল। সবাই মিলে সেখানে গিয়ে দেখি খালেক ভাই রুমে খাটের উপর বসে আছে চোখ বন্ধ করে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে বলল, উনি রুমের বাইরে বসে কান্না করছিলেন। তা হঠাৎ কান্নার আওয়াজ শুনে খুঁজতে খুঁজতে দেখলাম সে বাইরে বসে কাঁদছে। তাকে যেই ধরতে যাচ্ছে তাকেই ধাক্কা মারছে, আর এত জোরে ধাক্কা মারছে যে ছিটকে পড়ে যাচ্ছে। এরপর সে নিচে খাটের উপর বসলো, এরপর বসেই আছে। যাই হোক, পর সবাই কাজের এরিয়াতে চলে আসলাম। ওই দিন রাতে আর কিছু হয়নি। সকালে জানতে পারলাম খালেক ভাই কোনো কথা বলছেন না, আর সারা রাত ওইভাবে বসেছিলেন। ফজরের পরে তিনি ঘুমিয়েছেন, এখন পর্যন্ত ঘুমিয়েই আছেন। সকালে আমাদের অফিস থেকে দেখতে আসলো তারা, এসে সবকিছু দেখে গেল আর হুজুর দিয়ে একটা মিলাদের ব্যবস্থা করার কথা বলে গেল। ওই দিন বিকালে মিলাদ হলো। যাই হোক, পরদিন রাতে আমি আবার ডিউটিতে আসলাম। এসে গল্পে গল্পে এই জায়গার ইতিহাস জানলাম। এখানে এসে বিল ছিল, বিলের পাশে ছিল বিশাল শ্মশান। এই উপজেলার সব হিন্দু লাশ এখানেই পোড়ানো হতো। এছাড়াও এখানে যুদ্ধের সময় ঘন কবর দেয়া হয়েছিল। তাছাড়াও এই জমি দখলের জন্য নাকি অনেক মানুষকে মেরে তার সেখানে কবর দেওয়া হয়েছিল। গল্পে গল্পে উঠে আসলো আরো অনেক কথা। আমাদের এক অপারেটরও নাকি দেখেছে একটা মহিলাকে অনেক আগে। সে মেশিন চালাচ্ছিল, হঠাৎ তার সামনে একটা মহিলা এসে বলল, আমাকে একটু পুকুর কেটে দে, আমি এখানে গোসল করব। এছাড়াও নাকি অনেকে এখানে
এখানে দুটো সাদা ঘোড়া দৌড়াতে দেখেছে। আরো একজন বলছে একটা মহিলা আর দুটা বাচ্চা নাকি একসাথে হেঁটে যেতে দেখেছে। যাই হোক, মিরাতের পর লেবার কলোনিতে আর তেমন কিছু ঘটেনি। এরপর ঘটলো আমাদের বেসিন প্ল্যান্টে, যেখানে কংক্রিট মিক্সিং হয়। আমাদের বেসিন প্ল্যান্ট সুপারভাইজার রাতে চেয়ারে বসেছিলেন। বসে থাকতে থাকতে তার ঘুম চলে আসে। কখন তিনি ঘুমিয়ে পড়েন, হঠাৎ তিনি ফিল করেন যে কেউ যেন তার পা ধরে টান দিয়েছে। তিনি একরকম চেয়ার থেকে পড়েই গেলেন। এরপর দেখলেন যে কে যেন তার সামনে থেকে সাদা কাপড় পরা কেউ একজন দৌড়ে চলে গেল। তিনি তাকে প্রায়ই দেখতেন সাদা শাড়ি পরে কেউ যেন হেঁটে যায়। পরের দিন সকালে তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন। এসব শোনার পর আমার ভয় বেড়ে গেল আমি অনেকক্ষণ অনেক চিন্তা ভাবনা করে আমি বাসায় ফোন দিয়ে বললাম আমার এখানে এসব হচ্ছে। বাসা থেকে বললো তোর যদি ভয় লাগে তাহলে ডে শিফটের ডিউটি নে, যা বলা তাই কাজ। আমি পরের দিন অফিসে গিয়ে বললাম স্যার আমি নাইট করবো না। তারা কোনোভাবেই আমাকে ডেতে দিল না, বললাম দিল না। এবং অনেক দিন তো হলো স্যার, এবার ডে ডিউটি দিন। আমি প্রজেক্ট ম্যানেজারকে বললাম এবং তিনি বললেন যে আর কিছুদিন করেন, এরপর দিব। এই অবস্থায় কেউ নাইট নিতে চাচ্ছে না। পরিবেশ শান্ত হলে অন্য কাউকে আপনার জায়গায় রিপ্লেস করে দেবো। যাই হোক, কোনোভাবেই ডেতে ডিউটি দিতে পারলাম। রাতে খেতে যাওয়া বন্ধ করে দিলাম। এরপর অনেকদিন যাবো আর কোনো এরকম ভয়ঙ্কর কিছু শুনি। পরে মন থেকে ভয়টা একটু দূর হলো। তারিখ 28 সেপ্টেম্বর 2018। প্রতিদিনের মতো আজও নাইট ডিউটিতে গেলাম। কাজের তেমন কোনো চাপ নেই। আমার খুব মাথা ব্যথা করছিল। স্যারকে ফোন দিয়ে বললাম স্যার আমার মাথা ব্যথা করছে, আমি আজ যেতে পারবো না। স্যার বললো আরফান আজ যেতেই হবে, কারণ আজ সুপারভাইজার দুজন যায়নি, আপনি না গেলে কাজ দেখবে কে। বেশ ধমকের সুরেই বলল আপনাদের জন্য কি কোম্পানি লস করবে নাকি। আমি রাগ করে বের হয়ে পড়লাম। কাজের এরিয়ার উদ্দেশ্যে একটা টেবিলে মাথা নিচু করে শুয়ে আছি। একজন লেবার এসে বলল কি হয়েছে স্যার, এমন করে শুয়ে আছেন কেন। আমি বললাম ও মারুফ ভাই বসেন, আমার খুব মাথা ব্যথা করছে। স্যারকে বললাম, স্যার আমাকে উল্টো ধমক দিল। মারুফ ভাই আমাকে বলল স্যার আপনি রুমে যেয়ে 1 ঘন্টা একটা ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, আর এখানে আমি সামলে নেব। যদি কোনো প্রয়োজন হয় আপনাকে জানাবো, আপনি না হয় তখন আসবেন। তার কথা মতো আমি 9:30টার দিকে রুমে চলে যাস। এসে লাইট অফ করে ঘুম দেই। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভাঙলো। মারুফ ভাই ফোন করেছে। ফোন ধরতে বলল স্যার ক্লায়েন্ট স্যার এসেছে, আপনাকে খুঁজছে। আমি তাকে বলেছি আপনি অসুস্থ, তবুও আপনাকে চাচ্ছে, আপনি একটু আসলে ভালো হতো। আমি আসছি বলে ফোন কেটে দিলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 1:36। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কোম্পানির দেয়া নতুন রেইনকোটটা গায়ে লাগিয়ে বের হয়ে পড়লাম। তখন আমার মাথায় ভূত প্রেতের কোনো চিন্তাই ছিল না। ফোনের টর্চ জ্বালিয়ে কাশবনের মাঝ দিয়ে যাচ্ছি। যখন কাশবনের ঠিক মাঝে পৌঁছালাম তখন কেমন যেন ভয় লাগতে শুরু করলো, আর আগের কথাগুলো মনে পড়তে লাগলো। সূরা পড়তে পড়তে আমি এগিয়ে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে কেউ একজন হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো লেবার হবে। মনের সাহস নিয়ে আমি আরো দ্রুত হেঁটে গেলাম। উদ্দেশ্য ওই লোকটাকে ধরা, ওনার সাথে সাথে কাশবন পার হব। কিন্তু কাছে যেতেই বোঝাচ্ছে একটা সাদা শাড়ি পরা মহিলা। আমি ভাবলাম মহিলা আসবে কোথা থেকে, এখানে তো কোনো মহিলা কাজ করে না। আরো কাছে গেলাম, যেতে দেখি না, আসলে একটা মহিলা, কোলে একটা বাচ্চা। আমি ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। মহিলাও দাঁড়িয়ে গেল। আমি ভয়ে তাকিয়ে আছি। মহিলাটা পেছনে ফিরে আমার দিকে যা দেখলো তা দেখে আমি নিজেকে সামনে রাখতে পারলাম না। দেখলাম মহিলার কোনো চোখ মুখ নেই, ফুটবলের মতো সমান মুখ, আর কোলে একটা বাচ্চা তার হাতে নিপড়ে। সেই বাচ্চাটার একটা কাটা হাত ঝুলছে। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। মারুফ ভাই ফোন করেছে। ফোন বাজতে কিন্তু আমি ফোন রিসিভ করতে পারছি না। ভয়ে পাথর হয়ে গেছি। আমি জোরে জোরে সূরা পড়তে লাগলাম। হঠাৎ দেখি আমার সামনে মারুফ ভাই সহ আরো কয়েকজন। সামনে সেই মহিলা নেই। মারুফ ভাই আমাকে এসে বলে স্যার আপনি ঠিক আছেন তো। আমি তখন কিছু বলছি না। তারা আমাকে ধরে কাজের এরিয়াতে নিয়ে গেল। চেয়ারে বসলাম, পানি খেলাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না, কারণ কথা বলার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না। আমার সাথে কি হচ্ছে সব আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি যেন কিছুতেই চাচ্ছি না কেউ আমাকে জোর করে করাচ্ছে, এবং চেষ্টা করে কথা বলতে পারছি না। মারুফ ভাই বলল আরে স্যারকে ফোন দিলাম আসার জন্য। স্যার বলল আমি আসছি। এরপর একজন হুজুর আমাকে বলল আপনি এগিয়ে যান, আপনার স্যার ভয় পেয়েছে, কাশবনের মাঝে দাঁড়িয়ে আছে। এই শুনে আমি স্যারকে ফোন দিলাম, কিন্তু ধরেননি। তাই আমি দৌড়ে এসে দেখি সত্যি সত্যি আপনি দাঁড়িয়ে আছেন। আমি জানি না ওই লোকটাকে। ওনার কথা মতো আমি কিছু না ভেবেই দৌড়ে চলে এসেছি। আমি একটু স্বাভাবিক হলাম। এরপর ঘটনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আরো খারাপ ঘটনা। আমি অন্য একজনকে চুপ করে টেবিলে মাথা দিয়ে শুয়ে আছি। মারুফ ভাই আমাকে দেখার জন্য আমার সাথে দিয়েছিল। হঠাৎ আমি টেবিলে চেয়ার ফেলে আর দিয়ে আমার সামনে বসা লোকটিকে কামড় দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আমার সামনে বসা লোকটি আমাকে কোনোভাবে আটকে রাখতে পারছে না। এর কথা মতো আমার গায়ে নাকি এত শক্তি ছিল যে কোনো সাধারণ মানুষের গায়ে এত জোর থাকে না। এসব দেখে বেশ কয়েকজন এসে আমাকে ধরতে চাইলো। আমাকে 3-4 জন মিলে ধরে রাখতে পারছিল না। এই ঘটনাটুকু আমি মারুফ ভাইয়ের কাছ থেকে জেনেছি, কারণ এই সময় কি হয়েছিল তা আমি জানি না। পরদিন সকালে আমাকে এগুলো বলা হয়েছিল। এর পরের দিন আমি ডিউটিতে যাইনি। এই ঘটনা ঘটার 2 দিন পর
আমি চাকরি ছেড়ে চলে আসি। কোম্পানি আমাকে ছাড়তে চাচ্ছিল না কোনোভাবেই। কোনোভাবে হোক আমি সেখানে রেজিগনেশন লেটার দিয়ে আমি সেখান থেকে চলে আসি। এরপরে সেখানে খোঁজ নিয়ে জানতে পারি যে খাটের নিচে বসে যে ছেলেটা কান্না করছিল তার সাথেই নাকি এই খারাপ চিন ছিল। সেই ছেলেটা চাকরি থেকে চলে যাওয়ার পর থেকে নাকি এমন আরো অনেক কিছু ঘটেছে, মানে আরো অনেক কিছু ঘটে। তো এই ঘটনা আমার আছে যা আমি এখানকার মানুষের মুখ থেকে শুনেছি। সুযোগ হলে আরো ঘটনা আছে, সেগুলো আমি পাঠাবো এবং আমি চাই এই ঘটনা সবাই জানুক। এবং এখানে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি বর্তমানে ঢাকাতে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমি বিএসসি করছি। দোয়া করবেন আমার জন্য। আপনাদের স্টুডিওতে এসে ঘটনাটা বলার মতো সাহস আমার নেই, তাই ভালো লাগলে ঘটনাটা শেয়ার করবেন। আমি আশা করবো যে এরপরে আপনি নিশ্চয়ই একদিন স্টুডিওতে এসেও আপনার ঘটনাটা শেয়ার করবেন। তো আমরা যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছে। দোয়া করি যেন সবসময় ভালো থাকেন। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই বাংলিশ লেখার জন্য। আমার বাংলা স্পেলিং তেমন ভালো না, তাই এইভাবে লেখা। যাই হোক, আমি আমার ঘটনাটা খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। যদিও আমি গুছিয়ে কিছু বলতে পারি না, লিখতে পারি না, তারপরও চেষ্টা করব। একটা কথা বলে রাখি, আমি টাইম ট্রাভেল নিয়ে অনেক ভিডিও দেখেছি, গল্পও পড়েছি, বাট আমার এই ঘটনাটা আসলে কি কোনো ভৌতিক কিছু নাকি টাইম ট্রাভেলের মতোই আমি এখনো জানি না। আপনার কাছে যদি এর কোনো ব্যাখ্যা থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। এনিওয়ে, আমার নাম রেদওয়ান, আমার দেশের বাড়ি চিটাগংয়ের রাউজানে। আমি হল্যান্ডে থাকি। হল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ছি। যাই হোক, পড়াশোনার পাশাপাশি আমি খাবার সাপ্লাই এরকম একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে জড়িত। কারণ আমার ফ্যামিলির কাছ থেকে আমি শুধু টিউশন ফিসটাই নিয়ে থাকি এবং বাকি যে সমস্ত লিভিং কস্ট সেটা আমি ম্যানেজ করি পার্ট টাইম জব করে। সো অ্যাজ এ ডেলিভারি গাই আমাকে বাসায় যেয়ে ফুড ডেলিভারি করে আসতে হয়। আমি প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এই জবটা করি। অ্যান্ড আমি এই জবটা প্রায় 8 মাস ধরেই করে আসছি। কিন্তু এই ঘটনাটা আমার সাথে রিসেন্টলি ঘটেছে। অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আগে রাত 8টা কি 9টা হবে এমন সময় আমার একটা অর্ডার আসলো। অর্ডারটা ফিটা ছিল অলমোস্ট €9। দ্যাট মিনস কাস্টমারের বাসা রেস্টুরেন্ট থেকে মোটামুটি দূরেই আছে। একটা কথা বলে রাখি, আমি আমার বাইক দিয়েই এই ডেলিভারি সার্ভিস চালাই। যাই হোক, আমি অর্ডারটা পিক করলাম এবং পিক করেই রেস্টুরেন্টে গেলাম। দেন অর্ডারটা নিয়ে ক্লায়েন্টের বাসার দিকে রওনা হলাম। ঠিক 10 কি 12 মিনিট পর কাস্টমারের বাসায় যখন পৌঁছালাম, দেখলাম যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসের বিল্ডিং এর অনেকটা সেই বিল্ডিংটা অনেক পুরনো এবং হাউস নাম্বারটা ছিল 576। যাই হোক, আপনি জানেন কিনা জানি না, হল্যান্ডে বিশেষ করে অনেক পুরনো বাড়ি আছে যেগুলো বাইরে থেকে দেখেই কেমন যেন একটা ভয় কাজ করে। এই বিল্ডিংটাও তেমন একটা বিল্ডিং। যদিও আমি অর্ডার নিয়ে এর আগে অনেক পুরনো বাড়িতে গিয়েছিলাম, তবে কেন যেন মনে হলো এই বাড়িটা একটু বেশি পুরনো। হ্যাঁ, একটা কথা মেনশন করে হয়নি, এখানে প্রত্যেকটা বাড়িতে মেইন গেটে একটা করে কলিং বেল থাকে অ্যান্ড ওইটার সাথে ক্যামেরা এবং একটা স্পিকার লাগানো থাকে সিকিউরিটি রিজন। যাই হোক, আমি যথারীতি বাড়ির সামনে গিয়ে যখন 576 নাম্বারটা ফ্ল্যাটে কলিং বেলটা প্রেস করলাম, তার ঠিক 2 সেকেন্ড পরে কেউ হ্যালো, তখন আমার একটু হাসি আসলো। কারণ মনে হচ্ছিল ক্লায়েন্টের একটু বেশি খিদা লেগেছিল, যার কারণে কলিং বেলের সামনে বসে আমার জন্য ওয়েট করছিল যে কখন আমি এসে বেল প্রেস করব আর উনি মেইন গেট খুলে দেবেন। যাই হোক, উনি হ্যালো বলার পর আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক তার 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, oh yes, it's 5th floor, you don't have to come upstairs, you can leave it inside the elevator। এইটা বলেই মেইন গেটটা খুলে যায়। তো আমি ভেতরে ঢুকে কথা মতো অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে 5th ফ্লোরের বাটনটা চেপে বাইরে চলে আসে। আমি আমার কাজ কন্টিনিউ করতে থাকি। তারপর রাত 11টায় কাজ শেষ করে সেদিনের মতো বাসায় চলে আসে। তো এর ঠিক 2 থেকে 3 দিন পর আমার একই বিল্ডিং অর্থাৎ 576 নাম্বার বাসায় একই অর্ডার পাই। এর ঠিক আগের মতোই আমি ওই বাসায় যাই। যখনই বেল প্রেস করি ঠিক তার 2-3 সেকেন্ড পর সেই আগের ভয়েসটা বলে হ্যালো। এবং সেদিনও আমি একটু অবাক হয়েছি, বিকজ নর্মালি আমি যখন কোনো বাসায় অর্ডার নিয়ে যাই, যখন কলিং বেল প্রেস করি তার মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড পর রেসপন্স আসে। বাট এই বাসাটায় 2বার আসলাম এবং 2বারই ঠিক 2-3 সেকেন্ড পরই রেসপন্স আসলো। যাই হোক,
সেদিনও আগের মতোই আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, ও ইয়েস ইটস ফিট, সো ইউ ডোন্ট হ্যাভ টু কাম আপস্টেয়ার্স, ইউ ক্যান লিভ ইট ইনসাইড দ্য এলিভেটর। আমি অর্ডারটা আগের দিনের মতোই এলিভেটরের ভেতরে রেখেই বের হয়ে আসলাম। সেদিন কেন জানি ব্যাপারটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে। সেদিনের মতো আমি জব শেষ করে রাত 11টায় বাসায় চলে আসলাম। তার ঠিক 10 থেকে 15 দিন পর আমি আবার ঠিক সেই অর্ডারটা পেলাম। তো সেদিনও যথারীতি গেলাম এবং বাসায় যেয়ে বেল প্রেস করলাম। ঠিক আগের মতোই 2-3 সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসলো। বাট আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার কেন জানি মনে হলো আমি বেল প্রেস করার পর যে ভয়েসটা রিপ্লাই দেয় ওইটা একটা রেকর্ডেড ভয়েস। কেউ এটা আগে থেকে রেকর্ড করে রেখেছে। যদি কেউ বেল প্রেস করে তাহলে এইটা অটোমেটিক রেসপন্স করে। যাই হোক, ঠিক সেদিনও একই রিপ্লাই, অ্যান্ড আমিও আগের মতোই অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে বের হয়ে গেলাম। তবে সেদিন কেন যেন আমার এবং এই বিল্ডিংটার উপরে আমার কিউরিওসিটিটা বেড়ে গেল এবং কিউরিওসিটিটা তো সেদিন আমি মনে মনে ভেবে রাখলাম যে নেক্সট টাইম যদি আমি আবার এই বিল্ডিং কোনো অর্ডার পাই তাহলে একটা ওয়ে বের করতে হবে এর কাহিনীটা জানার জন্য। যাই হোক, তার প্রায় অনেক দিন চলে যায় এবং আর অর্ডার পাই না ওই 576 নাম্বার ফ্ল্যাটটাকে। বাট হঠাৎ একদিন ঠিক 10:30 দিকে ওই অর্ডারটা আবার আমার কাছে আসে। ওই দিনের জন্য ওইটাই ছিল আমার লাস্ট অর্ডার। আমি নর্মালি শেষের দিকে লং ডিস্টেন্সের অর্ডার পিক করি না, বাট সেদিন ওই বিল্ডিংটার ওই কিউরিওসিটির জন্য আমি অর্ডারটা পিক করলাম অ্যান্ড মনে মনে ভেবে রাখলাম যে আজ ব্যাপারটা আসলে কি দেখতে হবে। যাই হোক, রেস্টুরেন্টে গেলাম, অর্ডার পিক করলাম, দেন রওনা হলাম ক্লায়েন্টের বাসার দিকে। তো যখন বাসায় পৌঁছালাম তখন আমার মাথায় একটা আইডিয়া আসে। তখন আমি কি করলাম, বেলটা প্রেস করে চুপ করে রইলাম। কিছুই বললাম, বাট প্রতিদিনের মতোই বেল প্রেস করার 2-3 সেকেন্ড পরে আগের মতোই রিপ্লাই আসলো, ইয়েস ইটস 5th ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু, এই সেম রিপ্লাই। এবং বাট আজকে আগের মতো কিছুই বলে। তখন আমি শিওর হলাম যে হ্যাঁ, এটা আসলে একটা রেকর্ডেড ভয়েস। তখন আমার মাথায় শুধু একটাই কথাই ঘুরপাক খাচ্ছিল যে সামথিং রং এখানে, কোনো একটা কিছু এই বিল্ডিং এর সাথে কোনো একটা কিছু খারাপ ব্যাপার, কোনো একটা কিছু আছে যেটা বেশ সন্দেহজনক। অ্যান্ড এটাই মনে মনে ঠিক করলাম যে আজকে আমাকে দেখতেই হবে আসলে এটা কাহিনীটা কি। তারপর আমি কি করলাম, ভেতরে ঢুকে ওটা এলিভেটরে না রেখে আমি উঠে গেলাম এলিভেটরে, এটাই ভেবে যে আজকে আমি দেখবো কি হয়। যাই হোক, এলিভেটরে ঢুকে 5 প্রেস করলাম। তখন আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এলিভেটর অনেক স্পিডে উপরে উঠে যাচ্ছে। আমি কেন জানি ফিল করছিলাম আরেকটা ব্যাপার হচ্ছে, নর্মালি এলিভেটরে করে 5th ফ্লোরে যেতে যে ম্যাক্সিমাম 30-40 সেকেন্ড লাগে, বাট সেদিন আমার মনে হলো 2-3 মিনিট এলিভেটরে আমি ছিলাম। আর মনে হচ্ছিল আমি মেবি 200-300 ফ্লোর উপরে উঠে গেছি। এলিভেটরের স্পিডটা এত বেশি ছিল। যাই হোক, যখন 5th ফ্লোরে উঠলাম, আমি এখনো জানি না আসলে সেটা 5th ফ্লোর ছিল কিনা, বাট যখন এলিভেটরের দরজা খুলে গেল তখন যেটা দেখলাম, নিজের চোখে আমি বিশ্বাস হচ্ছিল না, আমি একটা অন্য পৃথিবী দেখতে পেলাম। 5th ফ্লোর, 300-400 বছর আগের একটা পরিবেশ দেখলাম। আমি এমন কিছু মানুষ দেখতে পেলাম যেমন লন্দাজরা টাইপের ড্রেস আপ করা, এবং এই ড্রেসগুলো আমি অনেকগুলো মানুষকে দেখতে পেলাম এরকম ড্রেসে। এবং ওইটা ছিল একটা কান্ট্রি সাইড এরিয়া, সেই আগেকার দিনের মতোই, এবং ঘোড়ার পিঠে করে কিছু মানুষ কোথায় যাচ্ছে। যেমনটা আমরা ইংলিশ মুভিগুলোতে পুরোনো দিনের সিন দেখতে হলে দেখি। এবং ওই সময়টা ছিল সকালবেলা। আমি জানি না আমি কতক্ষণ ওই এলিভেটরের ভেতরে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিলাম। আমি তখন বুঝতে পারছিলাম না আমি কোথায় আসছি বা কিভাবে এইখানে আসলাম বা আমার এখন কি করা উচিত। ঠিক তখনই দেখলাম তাদের মধ্যে কিছু লোক এমন ভাব করলো যেন ওরা আমাকে দেখতে পেয়েছে, এবং দেখার সাথে সাথেই ওরা আমার দিকে আসতে লাগলো। ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তখন তাড়াতাড়ি অর্ডারের ব্যাগটা এলিভেটরের ভেতরে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি এলিভেটরের দরজাটা অফ করার জন্য সুইচটা চেপে ধরলাম। তখন দরজাটা বন্ধ হয়ে গেল আর আমি নিচে নেমে আসলাম। যখন আমি নিচে নেমে আসলাম তখন আমি আরো অবাক। তখন দেখি সূর্যটা মাথার উপরে, সকাল পেরিয়ে তখন দুপুর হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ফোনটা বের করলাম পকেট থেকে ফোন বের করে দেখি অলমোস্ট দুপুর 3টা বাজে। তখন আর কিছুই ভাবতে পারছিলাম না, তাড়াতাড়ি করে বের হয়ে বাইক নিয়ে সোজা বাসায় আসলাম। আমি যখন বাসায় আসলাম তখন রুমের ফ্রেন্ডরা আমাকে দেখে বলে, কিরে কাল রাতে কোথায় ছিলে? তখন আমি বুঝতে পারলাম আসলে আমি একটা রাত ওই এলিভেটরের ভেতরে ছিলাম।
এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি ওই বাসায় ঢোকার আগে আমার বাইকটা ওই বিল্ডিং এর সামনে রাস্তায় একটু সাইড করে রেখেছিলাম, বাট বাইকের একটা চাকা রাস্তার ওপরে ছিল, যার কারণে আমি ঠিক জায়গায় পার্ক না করার কারণে এবং লং টাইম ওইখানে পার্ক করে রাখার কারণে আমাকে 100 ইউরো ফাইন করে পুলিশ। যাই হোক, আমি এখনো জানি না আসলে সেদিন আমি কি দেখেছিলাম বা ওই লোকগুলো আসলে কি ছিল। আমি কোথায় গিয়েছিলাম সেই এলিভেটরের ভেতরে ঢুকে, আর কিভাবেই বা একটা এলিভেটরের ভেতরে আমি সারাটা রাত এবং সকালটা পার করে দিলাম। তারপরে আমি প্রায় কয়েকদিন ঘোরের মধ্যে ছিলাম এবং তার কয়েকদিন পর আমার কাজ শুরু করি। তারপর একদিন কি ভেবে আমি সেই অ্যাড্রেসের হাউস নাম্বারটা গুগল ম্যাপে চেক করলাম, বাট যেটা দেখলাম ওই অ্যাড্রেসটা যেখানে শো করছে ওই অ্যাড্রেসটাতে ওই রকম কোনো বিল্ডিং নাই। অ্যান্ড সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ওই স্ট্রিটে 576 হাউস নাম্বারে কোনো বাড়ি নেই। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, আর যদি এর কোনো সমাধান আপনারা জানেন বা এর কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকে, এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে থাকে, লিসেনারদেরকে বলছি, তাহলে অবশ্যই আমাদের জানান। তো এই ছিল ঘটনা। তখন এই ঘটনাটি ঘটে তখন আমার বয়স প্রায় 8 বছর। আমাদের বাসাটা ছিল একতলা ছাদ বিশিষ্ট। আমার এক খালামণি এসেছেন বাসায় বেড়াতে। একদিন আমি খালামণির কাছে দাবি করলাম, খালামণি আমাকে ছাদে নিয়ে যাবো না, ঘুরে আসি। খালামণি দাবি না রেখে পারলো না, আমাকে নিয়ে গেল ছাদে। সময়টা প্রায় বিকালে, কিন্তু সন্ধ্যা হওয়ার একটু আগে। তো খালামণির সাথে দাঁড়িয়ে আছে, হঠাৎ আমার চোখ পড়লো আকাশের দিকে। তাকাতেই দেখলাম কি যেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাচ্ছে লাল রঙের কি যেন, একেবারেই লাল। যাই হোক, আমি খালামণির সাথে বাসার ভেতরে গেলাম। খালামণি একদিন পরে চলে গেল। তারপরে শুরু হলো ঘটনা। খালামণি চলে যাওয়ার কিছুদিন পরে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে আমার চোখ হঠাৎ গেল মেঝেতে। আমি তখন দেখলাম যে দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটা পুতুল 2 থেকে 3 আঙ্গুলের মতো উচ্চতা সেটা মেঝের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। এই থেকে আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে বসলাম। আমার চিৎকারে বাবা মা উঠে পড়লো, বললো কি হয়েছে বাবা? আমি বললাম এমন একটা পুতুলকে দেখলাম যা হাঁটছে। বাবা মা আমার ভয় দূর করার জন্য বললো, ধুর ওগুলো কিছু না, তুই স্বপ্ন দেখছিস। ক্ষণক্ষণির পর আমিও বাবা মার কথা বিশ্বাস করে ভাবলাম হয়তো এটা আমার স্বপ্নই ছিল। এই ভেবে আমি সেটু ঘুমিয়ে পড়লাম। আরেকটা অবাক করা কথা বলছি, ওই পুতুলটা জামা পরাও ছিল, সবই ছিল। লাল একটা জুতা, লাল একটা হাফ প্যান্ট আর একটা টুকটুকে কোট। জামাগুলো এতই সুন্দর ছিল বলার মতো না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। তার পরের দিন যখন আমি আবারও ঘুমাচ্ছিলাম, তখন রাত 3টা বা 3:30 বাজবে। হঠাৎ আমার পায়ের কাঁটুটার কাছে আমি ভার অনুভব করলাম, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। সেটা সহ্য করতে না পেরে আমি হালকা চেয়ে দেখলাম সে অপরূপটি আমার হাঁটুর ওপরে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে সেই অবয়বটি জানালা দিয়ে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। পরে বাবা মার একই প্রশ্ন, কি হয়েছে? আমি বললাম আবারও আমি সেই পুতুলটাকে দেখেছি। তখন বাবা মা বিষয়টার স্বপ্ন ভেবে বাদ দিলেন না। পরের দিনই নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুর তাবিজ দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন। তারপরে আর এই ঘটনা ঘটেনি। কেন এমন ঘটনা আমার সাথে ঘটলো সেটা আল্লাহই ভালো জানেন। মনে আছে ছাদে দেখা সেই লাল উড়ে যাওয়া বস্তুটির কথা, হয়তোবা এটাই ছিল সব ঘটনার সূত্রপাত। আরেকটা রহস্যজনক ঘটনা বলছি। আমাদের ঘরের ভেতরে উপরে কার্ডবোর্ড লাগানো ছিল, যার জন্য ওটার ভেতরে অনেকটা জায়গা ছিল। তো ওটার ভেতর থেকে প্রায় রাত 12টার পর কিসের যেন হাঁটার আওয়াজ পাওয়া যেত। বাবা একটি উঁকি মেরে দেখতে পারলেন ভেতরে কোনো কিসের যেন হাড় পড়ে আছে। বেশি দিন এমন ঘটনা ঘটেনি। ওই পুতুলটা যে কি পরিমাণে ভার ছিল, মনে হচ্ছিল একটা আস্ত বাইক আমার হাঁটুর উপরে পড়ে আছে। এমন ঘটনা যাদের সাথে ঘটে তারাই বোঝে ওই জিনিসটা কি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারেই সত্য ঘটনা। ঘটনাটা ছোটবেলায় ঘটলেও এটা আমার মনের মধ্যে এমন ভাবে গেঁথে আছে যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমার সাথে আরো অন্যান্য ঘটনা ঘটেছে, যা সময় পেলে স্টুডিওতে গিয়ে বা ইমেল করে পাঠিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি সুজন আহসান, চট্টগ্রাম থেকে। আমি যে ঘটনাটি মেইল করেছি তা আমার বড় আব্বুর সাথে ঘটে যাওয়া। একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি মেইল করলাম। পড়ে ভালো লাগলে ভূত এফএমের শ্রোতাদের পড়ে শোনাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি ঘটে 1985-86 সালের দিকে।
এই ঘটনাটি মহেশখালী দ্বীপের। আপনি জানেন মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, তাই ওখানে প্রতিটি অঞ্চলের মধ্যেই ছিল জিন পরিতের আনাগোনা। দিন পরিবর্তন আর মানুষের বৃদ্ধির সাথে সাথে সেসব এখন কমে গেছে। যাই হোক, আমার বড় আব্বু একজন কামেল পাশ আলেম। তিনি মহেশখালী দ্বীপের শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তৎকালীন সময়ে ওই এলাকায় অত বেশি শিক্ষিত লোক ছিল না, ফলে সেখানকার লোক শিক্ষিত আর হুজুরদের খুবই সমীহ করতেন। বড় আব্বু শিক্ষকতার পাশাপাশি হাল চাষও করতেন। আপনি হয়তো জানেন মহেশখালী দ্বীপকে চকরিয়া থেকে পৃথক করেছে কুহেলিয়া নদী, আর বড় আব্বু এই কুহেলিয়া নদীর তীর ঘেঁষা উপকূলেই চাষ করতেন। ফলে নদীর চরে কেওড়া বন ওনার ক্ষেতের চেয়ে খুব একটা বেশি দূরে নয়। একদিন আসরের সময় তিনি ধান ক্ষেত দেখতে যান। তিনি সেখানে গেলে ওনার পার্শ্ববর্তী অন্যান্য চাষিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়। কুহেলিয়া নদীর পানি লবণাক্ত হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে সেচ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো। বড় আব্বু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন, তখন পাশের একজন চাষি ওনাকে সেচ পাম্পের পানি লাইন কোন দিক দিয়ে দিবে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, পানির লাইন আমরা জমির দিক দিয়ে দেন, আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দেব। লোকটি তাই করে এবং পরে বিষয়ই চলে আসে। বড় আব্বু মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন। তিনি মনে মনে চিন্তা করছিলেন, সারা রাত ওনার জমিতে পানি চললে জমি পানিতে পূর্ণ হবে। ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিলে লোকে টেরই পাবে না। লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে জমিতে পানি পূর্ণ হয়ে যাবে। তিনি বাসায় এসে ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে, জমিতে গিয়ে পানির লাইন ফিরিয়ে দিতে হবে। যথারীতি উনি ঘুমিয়ে যান। ওনার ভাষ্য মতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ওনার ঘুম ভেঙে যায়, কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় বোধহয় হয়ে এসেছে, তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে যাত্রা শুরু করেন। তখন সবে মাত্র রাত 12টা হবে। যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয়। তিনি যাওয়ার সময় লক্ষ্য করেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনো তাস খেলছে। তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে তাস খেলার জন্য ধমকও দেন। তারা বড় আব্বুকে দেখে ফজর নাকি তখন রাত 12টা তার হিসেব না করে দ্রুত তাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে হুজুর এখনই চলে যাচ্ছি। বড় আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন। তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে। তিনি পানির লাইন ফিরিয়ে দেন। তিনি চলে আসবেন এই মুহূর্তে পার্শ্ববর্তী কুহেলিয়া নদীতে কেউ একজন মাছ ধরার জন্য জাল ফেলার শব্দ, মানে ফেলছে এরকম শব্দ তিনি পান। তিনি ভাবলেন কোনো জেলে হয়তো মাছ ধরছে। কে মাছ ধরছে জানতে চাইলে সেখান থেকে বিকৃত কণ্ঠে উত্তর আসে, আমি। কিন্তু পরক্ষণেই দুইটি মহিষ লড়াই হচ্ছে এরকম শব্দ তিনি শুনতে পান। যেদিক হতে শব্দ আসছে সেদিকে লক্ষ্য করেন। পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেলেন এই মহিষের সাইজ সাধারণ মহিষের চেয়ে বহুগুণ আলাদা। কিছুক্ষণ আগে যে জেলে জাল ফেলার শব্দ শুনতে পান তাও শোনা যাচ্ছে না। তিনি এবার বুঝতে পারলেন তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। প্রসঙ্গত বলে রাখি, বড় আব্বু ঝাড় ফুঁকের কাজ করতেন, ফলে জিন জাতি সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল। তাছাড়া যে জায়গায় তিনি চাষ করছেন সেই জায়গায় দিনের বেলায়ও ভয় পেয়ে অনেকে মারা গেছে এমন রেকর্ড আছে, যা ওনার অজানা নয়। ফলে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন, কপালে আজ যা আছে তাই হবে ভেবে নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে শুরু করেন এবং দোয়া দুরুদ পাঠ করা শুরু করেন। এক সময় পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ ধানের আইলে পা লেগে যায়। তিনি লক্ষ্য করেন যে জায়গায় তিনি পড়ে গেছেন তার দুই পাশেই ইঁদুরের মাটির ঢিবি। তিনি সেখানে
বসে পড়েন। তিনি সেই ইঁদুরের মাটি আর বড় আব্বুর চারপাশে ইঁদুরের মাটি নিয়ে দোয়া পড়ে ফু দিয়ে চারপাশে চিরাতে থাকেন। এমত অবস্থায় মহিষ দুটি একে অপরকে দৌড়াচ্ছে এবং তা বড় আব্বুর চারপাশে কেন্দ্র করে। তিনি খেয়াল করেন যতটুকু দূর পর্যন্ত দোয়া পাঠের ফু দিয়ে মাটি ফেলা হয়েছে তার পাশ দিয়েই মহিষগুলো দৌড়াচ্ছে। ভয়ে বড় আব্বুর মুখ দিয়ে দোয়াও আসছে না। অনেক সময় তার জিহ্বা আটকে যাচ্ছে, আবার কোনো কোনো সময় দোয়াও ভুলে যাচ্ছেন। ভুল শুদ্ধ যাই হোক না কেন তিনি সমানে দোয়া পাঠ করছেন আর ফু দিয়ে চারপাশে ছিটাচ্ছেন। এরপর কিছুক্ষণ চলার পর মহিষ দুটি একে অপরকে দৌড়িয়ে দিগন্ত শূন্য হয়ে যায়, অর্থাৎ একে অপরকে তাড়া করে দিগন্ত শূন্য হয়ে যায়। অতঃপর বড় আব্বু বাসায় ফেরার জন্য উঠতে চেয়েও উঠতে পারলেন না। ওনার পা অবশ হয়ে গেছে, তাই তিনি যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন আর মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন। একটু পরে মাছ ধরার শব্দ শুনতে পেলেন। সেদিক থেকে 6-7 জন বাচ্চা মেয়ের কান্না শুনতে পান। যিনি ফিশ মাছ ধরার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন, তিনি স্বভাবতই বাচ্চাদের প্রতি একটু আগ্রহী, বাচ্চাদের খুবই আদর করতেন। বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁদে উঠল। ওনার পা অবশ থাকার কারণে আর কিছু একটা ঘটে যাওয়া ঘটনার কারণে ওইদিকে যাওয়ার সাহস তিনি করতে পারলেন না। এটা কি আসলেই বাচ্চার কান্না নাকি সেই মহিষ জোড়া বুঝতে পারছেন না। এত কিছু চিন্তার মাঝেও তিনি কিন্তু দোয়া পাঠ বন্ধ করেননি। কিছুক্ষণ পর পর দোয়া পড়ে ইঁদুরের মাটি ছিটাচ্ছেন। একটু পরে কান্না থেমে যায়। তিনি এবার ভাবছেন, কান্না থামলো কেন? এটা কোনো মায়াজাল নয় তো? এবারে তিনি যা শুনলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। গত বছর 1.5 আগে পুকুরে ডুবে যাওয়া প্রথম কন্যা জাকিয়ার আব্বু আপু ডাক। তিনি এবার নিশ্চিত হলেন একটু আগে কান্না করা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ওই মহিষ জোড়া ছাড়া আর কিছুই নয়। তিনি ভেবেছিলেন মহিষ জোড়া হয়তো চলে গেছে, তাই তিনি বাসায় ফেরার চেষ্টাও করছিলেন। এবারে তিনি আরো আশাহত হলেন এবং সাহস হারালেন। তিনি ভাবলেন মৃত্যু তাহলে খুব নিকটে চলে এসেছে। তিনি দোয়া পাঠ আর ইঁদুরের মাটি ছিটানো চালিয়ে যেতে লাগলেন। এভাবে কতক্ষণ সময় গিয়েছে তিনি বলতে পারবেন না। দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। সব কিছু স্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। আজানের পরে তিনি সাহস ফিরে পান এবং আস্তে আস্তে বাড়ির দিকে দোয়া পাঠরত অবস্থায় চলে আসেন। বাসায় এলে ওনার প্রচণ্ড জ্বর আসে। পরে ওনার চেয়েও দক্ষ একজন আলেমকে দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয়, কিছু তদবির দেওয়া হয়। এর কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। এই ছিল ঘটনা। ভালো লাগলে শোনাবেন। আমার আরও কিছু ঘটনা আছে যা সময় করে মেইল করব। আসসালামু আলাইকুম।